কুয়াশার পিছু নিয়ে বিদ্যুৎকে হাতে নাতে ধরে পুলিশের কাছে নিয়ে গেল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাণী রান্না করেই বিদ্যুতের মাকে বলে, মামুনি, মাম্মামকে একটু খাইয়ে দেবে। তখনই বিদ্যুতের মা বলে, বাণী রে, তুই যা, দিদিভাইকে আমি দেখে নেব। তখনই সাথী আসে আর এসেই বলে, বাণী যাবে না। তখন বাণীকে মাধুরা ম্যাম ফোন করে আর ফোন করেই বলে, বাণী তুমি তাড়াতাড়ি কোর্টে চলে এসো, আমার হাতে কিছু প্রমাণ চলে এসেছে, আজকে এই কেসটা অন্যদিকে ঘুরে যেতে পারে। তখন বাণী বলে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। ঠিক তখনই তানিয়া দুটো জুতো নিয়ে বাণীর কাছে আসে। তখন বাণী বলে, মাম্মাম তুমি এখানে এসেছো কেন? তখন বিদ্যুতের মা বলে, দিদি ভাই তুমি ভিতরে যাও, তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। তখনই তানিয়া সোফার মধ্যে গিয়ে বসে তারপরে জুতোর মধ্যে ড্রয়িং করতে থাকে। তখন সাথী বলে, থাক বাণী, ওকে আটকেও না, ও মনে হচ্ছে কিছু বলার চেষ্টা করছে। তখন তানিয়া জুতোর মধ্যে কালো রং দিয়ে একটা জুতো রং করতে থাকে, যা দেখে বিদ্যুতের মা আর বাণী তাকিয়ে থাকে আর বলে, এগুলো কি করছো তুমি? কিন্তু কিছুই বলে না তানিয়া। ওইদিকে দেখা যাবে মাধুরা ম্যাম কোর্টের রাস্তা দিয়ে হাঁটছে। তখনই বিদ্যুৎ গাড়ি চালায় আর ওইদিকে মৌলি বলে, বিদ্যুৎ, একদম একদম ধাক্কা মেরে ফেলে দাও, মেরে ফেলো মহিলাকে, মেরে ফেলো। তখন বিদ্যুৎ বলে, আরে ম্যাডাম দাঁড়ান, এটা কোর্ট চত্বর, এখানে কাউকে চাপা দেওয়া তো সহজ নয়, আপনাদের জন্য তো দেখছি আমি ক্রিমিনাল হয়ে যাব। তখন নয়নতারা বলে, এই বিদ্যুৎ, তুমি কি ক্রিমিনাল নও না? তুমি কি ক্রিমিনাল হওয়া এখনো বাকি আছো নাকি? তুমি তো বড় ক্রিমিনাল, তাতে চাপা দাও, যেটা বলছি সেটা করো। তখন বিদ্যুৎ ভয় পেয়ে যায় আর বলে, দাঁড়ান ম্যাডাম, করছি। তখন মৌলি বলে, তুমি তো বলেছো মধুরার ব্যাপার তুমি দেখে নেবে, তাহলে চাপা দিচ্ছ না কেন? ওইদিকে মধুরা ম্যাম হাঁটছে। তখনই বিদ্যুৎকে মৌলি ধাক্কা দিয়ে মধুরা ম্যামের মধুরা ম্যামকে ধাক্কা দিয়ে দেয় গাড়ি দিয়ে। তখনই মধুরা ম্যাম সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে আর কাগজপত্রগুলোও পড়ে যায়। ওইদিকে মৌলি খুশি হয়ে যায় আর নয়নতারার দিকে তাকায়। তখনই বিদ্যুৎ বলে, আচ্ছা, আপনাদের কথায় ধাক্কা তো দিলাম, এবার কাগজপত্রগুলো কি হবে? তখন নয়নতারা বলে, সেটারও ব্যবস্থা আছে, বুঝতে পেরেছো? ওই যে দেখো। তখন বিদ্যুৎ দেখতে পায় যে কুয়াশা বুড়ি মানুষের ছদ্মবেশ নিয়ে সেখানে পৌঁছে যায় আর জরুরি যে কাগজপত্রগুলো সেগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যা দেখে নয়নতারা হাসতে থাকে। তখন বিদ্যুৎ বলে, বাহ, কুয়াশা তো দেখছি ভালো কাজ করেছে। তখন নয়নতারা বলে, হ্যাঁ, আমি না মানুষ চিনি, বুঝতে পেরেছো? আমি কোনো কাজ এইভাবে ছেড়ে দেই না, তাই কুয়াশাকে দিয়েই নিজেদের কাগজপত্রগুলো নিজেরা নিয়ে নিলাম। এবার বুঝতে পারলে তো আমি কি জিনিস? তখন মৌলি বলে, থাম গ্র্যান্ডমমি, তোমাকে আমি সেলুট জানাই, কিন্তু তুমি দেখো অনিরুদ্ধ যেন খুনের দায় ফেঁসে না যায়। আমি কিন্তু অনুরোধকে চাই, অনিরুদ্ধকে আমি ভালোবাসি। তখন নয়নতারা বলে, দিদি ভাই তুমি একটু চিন্তা করো না, তুমি একটু ধৈর্য ধরো, অনিরুদ্ধ একটু বুঝুক, বাণীকে বিয়ে করে কত বড় ভুল করেছে, তোমার কাছে ফিরে আসুক। ওইদিকে দেখা যাবে তানিয়া দুটো জুতোর দুটো রং, একটা কালো রং করেছে। তখন সাথী দেখে চমকে যায়। তখন বাণী বারবার করে তানিয়াকে জিজ্ঞাসা করে আর বলে, মাম্মাম এটা কেন করেছো? এটার মানে কি বলো মাম্মাম। কিন্তু তানিয়া কিছুই বলে না। তখন বাণী বলে, আচ্ছা তাহলে চলুন মাসিমা আমরা কোর্টে যাই। তখন কোর্টে গেলেই বারবার করে বাণী মধুরা ম্যামকে ফোন করতে থাকে, কিন্তু কিছুতেই মধুরা ম্যাম ফোন ধরে না। ওইদিকে মৌলি আর নয়নতারা নিজেদের মধ্যে কানাঘুষা করতে থাকে। তখন সাথী বলে, কি ব্যাপার বাণী, মধুরা ম্যাম ফোন ধরছে না? তখন বাণী বলে, না, উনি তো আমাকে বললো যে ওনার হাতে নাকি কিছু প্রমাণ এসেছে, কেসটা আজকে ঘুরে যেতে পারে, কিন্তু উনি কোথায়? ওনাকে তো দেখছি না। তখন সাথী চিন্তায় পড়ে যায়। ওইদিকে বাণী বাণী বলে, কিছুই তো বুঝতে পারছি না। তখনই বাণীর কাছে একটা নাম্বার থেকে ফোন আসে। তখন বাণী ফোনটা রিসিভ করলে জানতে পারে যে মধুরা ম্যাম অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন বাণী বলে, কি বলছেন আপনি? মধুরা ম্যাম আইসিইউতে অ্যাক্সিডেন্ট হয়েছে কি করে? তখন তো সাথী সহ ঈশানী সহ সবাই সবাই চমকে যায়। তখন তখন অনিরুদ্ধ বুঝতে পারে কিছু একটা হয়েছে। ওইদিকে বাণী বলে, আমি কি করব আমি? তখন অনিরুদ্ধ ইশারায় বাণীকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন জজ সাহেব চলে আসে। তখন বাণী মনে মনে বলে, জজ সাহেব তো চলে আসলো, কি করব? তখন নকুল বলে, বাণী তুমি বরং জজ সাহেবের কাছ থেকে একটু সময় নিয়ে নাও, সেটি ভালো হবে। তখন ঈশানী বলে, হ্যাঁ বাণী, দাদা একদম ঠিক কথা বলছে, তুমি বরং জজ সাহেবের কাছে অনুরোধ করো, সে যেন একটু সময় দেয়। তখনই জজ সাহেব বলে, এই কেসের কার্যক্রম আপনারা শুরু করুন। তখন তখন দেখা যাবে বাণী দাঁড়িয়ে পড়ে আর বলে, জজ সাহেব, আপনার কাছে আমি একটু অনুরোধ করছি, আমার একটা আর্জি আছে। আমাদের যে উকিল মধুরা ম্যাম, সে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছে।
সেই জন্য সে কোর্টে আজকে হাজির হতে পারেনি। তখন অনিরুদ্ধ চমকে যায়। ওইদিকে অ্যাডভোকেট মান্নাও তাকিয়ে থাকে। তখন বাণী বলে, তাই জজ সাহেব আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি যদি আমাদেরকে আরেকটু সময় দিতেন তাহলে আমাদের জন্য খুব সুবিধা হতো। তখন অ্যাডভোকেট মান্না বলে, বাহ, আমার বিরোধী পক্ষে তো দেখছি বেশ ভালো বুদ্ধি বের করেছে। কোনো হাতে কোনো প্রমাণ নেই তো, সেই জন্য এখন এই অ্যাক্সিডেন্টের নাটকটা সাজাচ্ছে। জজ সাহেব, কোর্টের হাতে এত সময় নেই। তখনই বাণী বলে, না না জজ সাহেব, মধুরা ম্যাম সত্যি অ্যাক্সিডেন্ট করেছে। উনি আমাকে ফোনে বলেছিল যে ওনার হাতে একটা প্রমাণ এসেছে, কিন্তু হঠাৎ করে উনি অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। তখনই মিস্টার মান্না বলে, তাই নাকি? এটা তো খুবই হাস্যকর ব্যাপার হয়ে গেল। কোর্টে হঠাৎ করেই এইভাবে কি কিছু বলা যায়? একজন মানুষ আসতে পারলো না, কেসটা হেরে যাবে বলে না এসে এরকম রহস্য সাজাচ্ছে, সেটা হাস্যকর নয়? তখনই সবাই হাসতে থাকে। তখন জজ সাহেব বলে, থামুন, আপনারা থামুন। তখন জজ সাহেব বাণীকে বলে, দেখুন, এইভাবে কখনোই সময় চাওয়া যায় না, তার জন্য আগে লিখিত দিতে হয়। এবার আপনাদের পক্ষ থেকে যদি কেউ সওয়াল জবাব না করে, তাহলে আমি যে তথ্য প্রমাণ পেয়েছি তার ভিত্তিতেই রায় ঘোষণা করে দিতে বাধ্য হব। তখনই বাণী বলে, না ইওর অনার, না, আপনি এটা করবেন না। সওয়াল জবাব দরকার হলে আমি করব, আমি। তখন তো এই কথা শুনে অনিরুদ্ধ সহ সবাই চমকে যায়। তখন নয়নতারা হাসতে থাকে, আর ওইদিকে অ্যাডভোকেট মান্নাও তাকিয়ে থাকে। তখন নয়নতারা মৌলিকে বলে, দিদি ভাই, এই 5 পাস ডাকাত রানী নাকি এখন আবার ওকালতিতে সওয়াল জবাব করবে। আরো কত কালে কালে কত কি দেখতে হবে আমাকে, এই বলে ওরা হাসতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, বাণী, এরকম ভাবে হয় না, হয় না বাণী, তুমি চুপ করো। তখন তখন বাণী বলে, কেন, কেন মিস্টার চ্যাটার্জি, কেন হবে না? তখন অনিরুদ্ধ বলে, যদি তাদের পক্ষে কোনো উকিল না আসে, তাহলে অভিযুক্ত নিজে সওয়াল জবাব করতে পারবে, কিন্তু তুমি এইভাবে করতে পারবে না। তখন বাণী বলে, বেশ তো, তাহলে আপনি করুন না, আপনি করুন সওয়াল জবাব। তাহলে আপনি কেন করবেন না বলুন? তখন অনিরুদ্ধ বলে, বাণী, কি করে করব আমি? তখন বাণী বলে, এই তো আপনি বললেন যে অভিযুক্ত নিজেই সওয়াল জবাব করতে পারে। আমি 5 পাস করে যদি আমি সাহস দেখাতে পারি যে আমি সওয়াল জবাব করব, তাহলে আপনি আপনি আপনার হয়ে কেন লড়াইটা লড়বেন না বলুন তো? কেন লড়বেন না? আপনি কি চান না যে আপনি নির্দোষ প্রমাণিত হন? যার ষড়যন্ত্রে আজকে আপনি কোর্টে দাঁড়িয়ে আছেন, আপনার মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। আপনি আপনি কি চান না সেই দোষী সাজা পাক? আপনি কি চান না সে ধরা পড়ুক? আপনার প্রিন্সেস এইভাবে অসুস্থ হয়ে গেছে, আপনি কি চান না যে আপনার প্রিন্সেস সুস্থ হোক, আপনাকে আবার বাবা বলে ডাকুক? বলুন, আপনি চান না যে আপনার প্রিন্সেস আপনাকে বাবা বলে ডাকুক? প্লিজ মিস্টার চ্যাটার্জি, আপনি বলুন, আপনি সওয়াল জবাব করুন, রাজি হন মিস্টার চ্যাটার্জি। তখনই অনিরুদ্ধর বাণীর কথা শুনে তানিয়ার কথা মনে পড়ে যায়। তখন বাণী বলে, আপনি চান না সবকিছু সবকিছু আবার আগের মতো হয়ে যাক? তখনই অনিরুদ্ধ বলে, চাই, আমি চাই, চাই বাণী, যে আমার মেয়ে প্রিন্সেস আমাকে আবার বাবা বলে ডাকুক, আমার প্রিন্সেস আবার সুস্থ হয়ে যাক, আমি চাই। তখন বাণী তাকিয়ে কাঁদতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমি রাজি, আমি করব সওয়াল জবাব, আমার হয়ে আমি লড়বো। তখন বাণী খুশি হয়। তখনই অ্যাডভোকেট মান্না বলে, না, এরকম ভাবে হয় না। তখনই জজ সাহেব বলে, আমি অনুমতি দিলাম। তখন এই কথাতেই মুখে ঝামা ঘষে পড়ে অ্যাডভোকেট মান্নার। তখন বাণী সহ সেখানে থাকা সবাই সবাই ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে নকুলও খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে রেগে সেখান থেকে নয়নতারা আর মলি চলে যায়। ওইদিকে জজ সাহেব বলে, তাহলে পরবর্তী শুনানি পর্যন্ত কোর্ট আজকের জন্য মুলতবি ঘোষণা করা হলো। এই বলে জজ সাহেব চলে গেলেই পুলিশ আসে অনিরুদ্ধকে থানায় নিয়ে যাওয়ার জন্য। তখন বাণী বলে, দাঁড়ান পুলিশ সাহেব, আমি আমার স্বামীর সঙ্গে একটু কথা বলতে চাই। তখন অনিরুদ্ধ বাণীর কথা শুনে চমকে যায়। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, মধুনা ম্যাম আমাকে বলেছিল যে মৌলি ম্যাডামের ফোন ট্র্যাক করে একটা নাম্বার পেয়েছিল, সেই নাম্বারটা ট্রেস করতে দিয়েছিল, সেখান থেকেই হয়তোবা কিছু একটা প্রমাণ পেয়েছিল, যে জন্যই আজকে তাকে এইভাবে এইভাবে অ্যাক্সিডেন্ট হতে হলো। তাই আপনাকে আপনাকে কিন্তু কিছু করতেই হবে। তখন অনিরুদ্ধ বলে, আমার বন্ধু আছে নিশিতা, তুমি তার কাছে যেও নাম্বারটা নিয়ে, সে তোমাকে হেল্প করতে পারবে, বুঝতে পেরেছো? তারপর অনিরুদ্ধকে নিয়ে পুলিশ সেখান থেকে চলে যায়। ওইদিকে সাথী কাঁদতে থাকে অনিরুদ্ধকে ডেকে ডেকে। তখন ঈশিতা বলে, ওকে যেতে দে সাথী, যেতে দে, আমরাও তো চাই অনিরুদ্ধ নিজেকে নির্দোষ প্রমাণ করুক, ও নিজেকে নির্দোষ প্রমাণ করে মাথা উঁচু করে তারপরে আমাদের মাঝখানে ফিরে আসুক। তখন আর্য বাণীকে বলে, বাণীদি, এবার এবার কি করবে? তখন বাণী বলে, আমাদের কুয়াশার উপর নজর রাখতে হবে, কুয়াশার উপর নজর রাখলেই ও নিশ্চয়ই বিদ্যুতের সঙ্গে দেখা করতে যায়, তাহলে আমরা জানতে পারবো যে বিদ্যুৎ কোথায় আছে। তখন আর্য আর অন্তরা বলে, ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তারপরে দেখা যাবে রাতের অন্ধকারে
কুয়াশার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে বাণী, অন্তরা আর আর্য। ওইদিকে আর্য বলে, বাণীদি এখনো তো বেরোলো না। তখন বাণী বলে, এত তাড়াহুড়ো করলে চলবে না, কুয়াশা না খুব চালাক, তাই কুয়াশার উপর নজর রাখতে হবে। ও না একটু বের হবেই। ঠিক তখনই দেখা যাবে কুয়াশা বাড়ি থেকে বেরিয়ে আসে। তখন কুয়াশা বেরিয়ে আসলে বাণীরা লুকিয়ে পড়ে। ওইদিকে কুয়াশা রাস্তা দিয়ে হাঁটতে থাকলেই বাণীরাও কুয়াশার পিছু নেয়। তখন কুয়াশা হঠাৎ করে একটা গোডাউনের দিকে যায়, আর সেই গোডাউনের ভিতরে ঢুকে যায় কুয়াশা। তখন বাণীরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, কুয়াশা এই গোডাউনের মধ্যে কি করছে? ওইদিকে কুয়াশা একটা ছড়া বলে বিদ্যুৎকে ডাকতে থাকে। তখন বিদ্যুৎ আসে। তারপরে কুয়াশা আর বিদ্যুৎ দুজন মিলে ভিতরে কথা বলতে থাকে। ওইদিকে বাণী আর্য সেই ছড়াটাকে মিলাতে থাকে আর বলে, তার মানে বিদ্যুৎ বিদ্যুৎ এখানে আছে। আমি ঠিক ধরেছি, বিদ্যুৎ এখানে আছে। কুয়াশা বিদ্যুতের সঙ্গে দেখা করতে এসেছে। এই ছড়াটার মানে বিদ্যুৎই দাঁড়ায়। তখন আর্য বলে, ঠিক আছে বাণীদি, এবার আমরা কি করব? তখন বাণী বলে, দাঁড়াও, কুয়াশাকে বেরোতে দাও। ঠিক তখনই কুয়াশা বেরিয়ে চলে যায় সেখান থেকে। তারপরে বাণীরা ভিতরে যায়। ভিতরে গিয়ে গোডাউনের ভিতরে কাউকে দেখতে পায় না। তারপরে বাণী কুয়াশার মতো সেই ছড়াটা বলে, আর বিদ্যুৎ রেগে ভিতর থেকে বেরিয়ে আসে আর বলে, আবার কি হলো? তখনই বাণীর মুখোমুখি পড়ে যায় বিদ্যুৎ। তখন বাণীকে দেখে ভয় পেয়ে যায় বিদ্যুৎ আর বলে, বাণী। তখনই বিদ্যুৎকে দেখে আর্য আর অন্তরাও চমকে যায়। তখন বাণী বলে, ও আচ্ছা, তুমি এখানে লুকিয়ে আছো তাই তো? তুমি এখানে লুকিয়ে থেকে তারপরে তোমার খুনের দায়ে তুমি মিস্টার চ্যাটার্জিকে ধরিয়ে দিতে চাও। তা তোমাকে মৃত মৃত বিদ্যুৎ ঘোষ বলবো নাকি জীবিত বিদ্যুৎ ঘোষ বলবো বলো তো? তখন বিদ্যুৎকে বলে, তুমি তো এবার ধরা পড়ে গেছো। তুমি কি ভেবেছো তুমি এভাবে লুকিয়ে থাকবে আর তোমাকে ধরতে পারবো না? তোমাকে এখন থানায় নিয়ে যাব। থানায় গিয়ে তোমাকে সব সত্যিটা স্বীকার করতে হবে। তখন বিদ্যুৎ বলে, আমাকে ধরা এত সহজ নয় বাণী। তখন বাণী বলে, কোথায় যাবে তুমি? কোথায় যাবে? আমার মেয়েটা, আমার মেয়ে তানিয়া, ও অসুস্থ হয়ে গেছে তোমার জন্য। সেটা একবার ভেবে দেখেছো? ভেবে দেখেছো তুমি? তোমাকে তো আমি ছাড়বো না। তুমি কি ভেবেছো আমি দুর্বল, তাই না? এবার দেখো তোমার অবস্থা কি করি। তখন বিদ্যুৎ সেখান থেকে পালাতে চায়। তখনই বাণী একটা লাঠি ছুঁড়ে মারে, আর বিদ্যুৎ সঙ্গে সঙ্গে পড়ে গেলেই বাণী, আর্য আর অন্তরা বিদ্যুৎকে ধরে আর বলে, আর্য, ওর হাত দুটো বাঁধো, এখনই বেঁধে ফেলো। তখন আর্য বিদ্যুতের হাত বেঁধে ফেলে। তখন বাণী বলে, এখনই যাও, একটা ট্যাক্সি নিয়ে এসো, ওকে নিয়ে এখনই থানা যাব। তখন বিদ্যুৎ বলে, তুই ভুল করছিস বাণী, ভুল করছিস। তখন বাণী বলে, তোমাকে এত সহজে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। তখন বিদ্যুৎ বলে, কে কাকে ছাড়বে এবার দেখ না, খেলা তো এখন শুরু। ঠিক তখনই বাণী আর অন্তরাকে পিছন থেকে বাড়ি মেরে অজ্ঞান করে দেয় কুয়াশা আর মৌলি। তখনই নয়নতারা বাইরে থেকে হাসতে থাকে। তখন মৌলি তো ভীষণ খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।